নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এর আগে আমরা যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন অষ্টম অধ্যায়ে খাজনা নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে খাজনার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানানোর জন্যে। তো খাজনাতে আপাতত কারো সমস্যা আমি কেউ বলেনি, সুতরাং উম, আমি আজকে তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আজকে আমাকে দেখা যাচ্ছে আমি যদি কেউ কমেন্ট করে জানাতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করা যাবে। আমরা আমাদের আলোচনা অগ্রসর হই। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিছু জিনিস বুঝতে ভুল করে, যেগুলো তারা প্রায়শই ভুল করে। এই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা আমাদের আলোচনায় অগ্রসর হই। আমরা এখানে একটা তালিকা দেখতে পাচ্ছি। এই তালিকার একটা টেবিল দেখতে পাচ্ছি, দুঃখিত, যে টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলে আমরা একটা তালিকা নিয়ে আসব। তালিকাটিতে প্রথম কলামে আসছে জমির পরিমাণ, প্রতি একরে হিসাব করা হবে। দ্বিতীয় কলামে আসছে শ্রম মূলধন 1000 টাকায়, এবং তৃতীয় কলামে আসছে উপকরণ অনুপাত। চতুর্থ কলামে আসছে মোট উৎপাদন, এবং পঞ্চম কলামে আসছে উৎপাদন বৃদ্ধি। আমরা এখন এই খালি ঘরগুলোতে বিভিন্ন পরিমাণ বসাবো। এখানে উল্লেখ করার জন্য একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি জমির পরিমাণ 1 একর নিই এবং শ্রম মূলধন 5000 টাকা নিই, তাহলে উপকরণ অনুপাত হবে 1:5। তো জমির পরিমাণ 1, মূলধনের পরিমাণ 5000 টাকা, এটা আমরা ধরে নিয়েছি। আর অনুপাতটা এই দুটির অনুপাত বের করেছি, এবং মোট উৎপাদন 20 একক সেটাও ধরে নিয়েছি। এখন যদি জমির পরিমাণ স্থির রেখে আমি যদি শ্রম এবং মূলধনের পরিমাণ বাড়াই, 5000 টাকা থেকে 10,000 টাকা করি, তাহলে অনুপাত হবে 1:10। তখন মোট উৎপাদন হবে 36, সেটা ধরে নিয়েছি। তাহলে উৎপাদনের বৃদ্ধি কত হবে সেটা হিসাব করে বের করেছি। 20 থেকে বেড়ে 36 হলে 16 বার। এটা হচ্ছে উৎপাদনের বৃদ্ধি। একইভাবে যদি আমরা 1 একর জমির মধ্যে আরও বেশি শ্রম মূলধন নিয়োগ করি, তাহলে উৎপাদনের পরিমাণ হবে 48। তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেল 12 একক। এখন এই তালিকার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যে উপকরণ অনুপাত। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? যারা অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা
মোটামুটি পড়েছো, ভালো করে পড়েছো, তারা আসলে এখন অনুমান করতে পারার কথা এটা কী নিয়ে আলোচনা করছি আমরা। এখানে দেখতে পাচ্ছি যে উপকরণের অনুপাত পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা জানি যে অর্থনীতিতে একটা বিধি আছে, সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে কিসের পরিবর্তন হবে? পরিবর্তন হবে উপকরণ অনুপাতের। তাহলে উপকরণ অনুপাতের পরিবর্তন হলে কি হচ্ছে? উপকরণ অনুপাতের পরিবর্তন হলে উৎপাদনের পরিমাণেরও পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এই বিষয়টাকে এক কথায় বলতে পারি পরিবর্তনীয় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এই তালিকাটা আসলে আমরা নিচে যে তালিকাটা দিয়েছি এর উপর আর একটা তালিকা উঠেছে। নিচের তালিকাটা কিন্তু এভাবে পরীক্ষা দেওয়া থাকবে না, পরীক্ষায় দেওয়া থাকবে উপরের তালিকাটা। তাহলে আমার যেটা করতে হবে যে নিচের তালিকাটা এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। উপরে যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাটা দেওয়া থাকবে, কিন্তু এই নিচের তালিকাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা নিচের তালিকাটা নিয়ে আসলেই বুঝবো যে এটা আসলে কি বিধি। এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এখানে দেখা যাচ্ছে যে যদি এরকম হয় যে প্রথমে ছিল 1:5, তারপরে 1:10, তারপরে 1:15। এই জন্য যেহেতু উপকরণ অনুপাতের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। অর্থাৎ আমি প্রথমের উপরের তালিকাটা থেকে নিচের তালিকাটা তৈরি করব, কিন্তু তৈরি করার জন্য আমাকে মাঝখানে একটা ঘর খালি রাখতে হবে। যদি তৈরিটা করি তাহলেই আমি কিন্তু বলতে পারবো যে এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, না হলে কিন্তু আমি বুঝতে আমার সমস্যা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সংজ্ঞা বললে আমরা কি বলবো? এটা অনেকেই ভুল করে এবং মুখস্থ করতে চায়, কিন্তু মুখস্থ করা কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে যে না বুঝে ভালো করে মুখস্থ করাটা কঠিন। আমি আশা করি এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিসের পরিবর্তন হচ্ছে? উপকরণের অনুপাতে পরিবর্তন হচ্ছে। এই জন্য এগুলো হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে সংজ্ঞাটা বললে আমরা কি বলবো? আমরা জানি উৎপাদন ক্ষেত্রে দুই ধরনের উপকরণ থাকে, একটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণগুলো কোনগুলো? যেগুলো স্বল্পকালে পরিবর্তন করা যায় না। আর পরিবর্তনশীল উপকরণগুলো হচ্ছে যে এগুলো অতি অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব। যেমন একজন কৃষক একটা জমিতে চাষ করে, সে তার জমির পরিমাণ ইচ্ছে করলেই বাড়াতে পারবে না খুব স্বল্প সময়ের মধ্যে, কিন্তু সে শ্রম ও মূলধনের পরিমাণ, নিয়োগের পরিমাণটা বাড়াতে পারবে, কমাতে পারবে। তাহলে আমরা এক্ষেত্রে আমাদের জমির পরিমাণটা হচ্ছে স্থির উপাদান, আর শ্রম ও মূলধনের যে পরিমাণটা সেটা হচ্ছে আমার পরিবর্তনশীল উপকরণ। তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হলো স্থির। আমরা জানি স্বল্পকালে উৎপাদনে দুই ধরনের উপকরণ থাকে, একটা হচ্ছে যে স্থির উপকরণ আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণের পরিমাণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে এই যে উৎপাদনের পরিমাণের মধ্যে উৎপাদনের উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসে। আমি আবার বলি, স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে স্থির উপকরণের পরিমাণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণ যদি বৃদ্ধি করা যায়, তাহলে উৎপাদনের উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসে। এর ফলে উৎপাদনের যে পরিবর্তন হয়, এটাকে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে আমরা যদি আবার তালিকাটা খেয়াল করি, স্বল্পকালে দুই ধরনের উপকরণের মধ্যে প্রথমে জমির পরিমাণ, এটা স্থির উপকরণ, এটা স্থির রেখে পরিবর্তনশীল উপকরণ শ্রম মূলধন, এটাকে যদি আমি পরিবর্তন করি, তাহলে এর ফলশ্রুতিতে উৎপাদনের উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসে। এই উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসার ফলে উৎপাদনের মধ্যে যে পরিবর্তন আসে, এটাকে যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। প্রথমে স্থির উপকরণ, এরপর হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণ স্থির থাকবে, পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করব। বৃদ্ধি করার ফলে
উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসবে। এই উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসার ফলে উৎপাদনের যে পরিবর্তন হবে সেটি কি বলা হবে? এটাকে যে বিধির মধ্যে প্রকাশ করা হয় সেটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিও বলে, কারণ এই ক্ষেত্রে উৎপাদনের বৃদ্ধি মানে প্রান্তিক উৎপাদন প্রথমে ছিল 20, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 12, তাহলে ধীরে ধীরে সেটা কমে আসতেছে। যেহেতু সেটা কমে আসতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এবার একটা দীপকের মতো একটা উদাহরণ আমরা খেয়াল করতে পারি। দেওয়া আছে 10 একর জমিতে 10,000 টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে 100 কেজি কমলা উৎপাদন করে। কমলা উৎপাদন লাভজনক হয় পরবর্তী 4 বছর যথাক্রমে 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা ও 50,000 টাকা শ্রম ও মূলধন বিনিয়োগ করে 180 কেজি, 240 কেজি, 280 কেজি ও 300 কেজি কমলা উৎপাদন করে কোন একজন ব্যক্তি। তাহলে এটা যদি দেওয়া থাকে এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি প্রশ্ন, এখানে কি প্রশ্নটা আছে দেখি, সেটা হচ্ছে যে কমলার মোট উৎপাদন রেখা অঙ্কন করুন। কিভাবে আঁকতে হবে আমরা এটা আজকে এটাই দেখবো যে এখান থেকে কিভাবে কমলার মোট উৎপাদন রেখাটা আঁকবো। প্রথমে আমাকে তালিকা করে নিতে হবে যে তথ্যগুলো দেওয়া আছে। আমার তথ্যগুলো দেওয়া আছে প্রথমে 10 একর জমিতে, তাহলে আমরা একটা তালিকা করি। তালিকাটা হচ্ছে যে আমি কিন্তু জমির পরিমাণটা নিলাম না। কেন নিলাম না? কারণ হচ্ছে যে জমির পরিমাণে কোনো পরিবর্তন হয়নি, জমি যা ছিল তাই। এটাই এই তালিকায় দেখালেও চলবে, দেখালেও ভালো, আর না দেখালেও কোনো সমস্যা নেই, না দেখালেও সেটা চলবে। যদি বলে যে এটা কোন ধরনের উৎপাদন বিধি তাহলে কিন্তু আবার তালিকাটা দেখাতে হবে, জমির পরিমাণটা দেখাতে হবে, তারপর অনুপাতটা দেখাতে হবে, তাহলেই বোঝা যাবে যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আর যদি না বলে না চায় যে এটা কোন ধরনের বিধি তাহলে এটা দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10,000 টাকা, আমরা একটু ব্যাক করলে আবার দেখতে পারি তালিকাটা কি ছিল। তালিকাটা ছিল 10,000 টাকার শ্রম মূলধন বিনিয়োগ করে 10 একর জমিতে, জমি সবসময় জমির পরিবর্তন হয়নি সুতরাং জমি আমরা নিচ্ছি না। 10,000 টাকার শ্রম মূলধন বিনিয়োগ করে 100 কেজি কমলা উৎপাদন করে। পরবর্তী বছর 20,000 টাকার বিনিয়োগ করে 180 কেজি, 30,000 টাকা বিনিয়োগ করে 240 কেজি, 40,000 টাকা বিনিয়োগ করে 280 কেজি এবং 50,000 টাকা বিনিয়োগ করে 300 কেজি। তাহলে আমরা কি কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 20, 30, 40, 50, এটা হচ্ছে টাকা, মূলধনের শ্রম মূলধনের দাম। আর উৎপাদন হচ্ছে 180, 240, 280, 300। তাহলে এইভাবে আমরা তালিকাটা তৈরি করেছি। তালিকাটা নিয়ে আসছি। তাহলে এটা চিত্র অঙ্কন করতে গেলে আমাকে ভূমি অক্ষে নিতে হবে স্বাধীন চলক। স্বাধীন চলক এখানে কি? স্বাধীন চলক হচ্ছে শ্রম ও মূলধনের পরিমাণ। আর লম্ব অক্ষে নিতে হবে অধীন চলক। অধীন চলক হচ্ছে মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদনটাকে আমরা নিব হচ্ছে লম্ব অক্ষে। এখানে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন দুইটাই নেওয়া হয়েছে লম্ব অক্ষে। যাই হোক, এবার আমরা অঙ্কন করা শুরু করি। প্রান্তিক উৎপাদনটা এই মোট উৎপাদন থেকে বের করতে হবে। তাহলে এটা আমরা পারি। তারপর একটু বলি কিভাবে বের করতে হয়। যে এখানে উৎপাদন যখন প্রথমে উৎপাদন 100 থেকে বের হয়েছে 180, তার মানে বেড়েছে কত? 80। 180 থেকে বেড়ে হয়েছে 240, তাহলে হচ্ছে 60। 240 থেকে 280 হয়েছে, মানে 40। 280 থেকে 300 হয়েছে, বেড়েছে 20। তাহলে প্রথমেরটা 100 কেন? কারণ হচ্ছে যখন শ্রম মূলধন বিনিয়োগ করা হবে না, শূন্য, তখন উৎপাদনের পরিমাণও হবে শূন্য। তাহলে শূন্য উৎপাদন থেকে 100 উৎপাদনে গেল 10,000 টাকার মূলধনের কারণে। তাহলে এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হচ্ছে 100 একক। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করা শুরু করি। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কেন? কারণ হচ্ছে যে ধীরে ধীরে প্রান্তিক উৎপাদনটা কমছে।
প্রান্তিক উৎপাদন যখন কমবে তখন সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। মনে হয় একটা মেসেজ আসছে। হ্যাঁ, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। যাই হোক, টেকনিক্যাল কারণে একটু বিরতি নিতে হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম ছিল দুঃখিত একটু। আচ্ছা, দুঃখিত। শ্রম মূলধনের পরিমাণ 10,000 টাকা হলে উৎপাদনের পরিমাণ হচ্ছে 100। 100টা আমরা দেখিয়েছি 80 এবং 120-এর মাঝখানে এই যে বিন্দুটা আসছে সেটা দেখা যাচ্ছে 100, এটাকে দেখানো হয়েছে। এখন যদি শ্রম মূলধনের পরিমাণ বাড়ানো হলে এই ক্ষেত্রে যদি শ্রম মূলধনের পরিমাণ 20,000 টাকা হয় তাহলে উৎপাদনের পরিমাণ হচ্ছে 180, যেটা 200 এবং 160-এর মাঝখানে আমরা দেখিয়েছি। 200 এবং 160-এর মাঝখানে এই জায়গাটায় আমরা এই বিন্দুটা নিয়েছি। যদি আরও বাড়ানো হয় তাহলে কি হচ্ছে 240, যখন 30 তখন হচ্ছে 240, আবার যখন 40 তখন হচ্ছে 280, যখন 50 তখন হচ্ছে 300। তাহলে এই বিন্দুগুলো নেওয়া হয়ে গেছে। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাবো সেটি হচ্ছে আমার মোট উৎপাদন রেখা। এই মোট উৎপাদন রেখার সাথে আমরা প্রান্তিক উৎপাদন রেখাটা আঁকতে পারি। প্রান্তিক উৎপাদন হবে, পরিমাণটা আমরা যদি বলি সেটা হবে 100-র সাথে, এখান থেকে দেখানো যাচ্ছে যে প্রান্তিক উৎপাদনগুলো হচ্ছে 100-র সাথে হচ্ছে 10-এর সাথে 100, তারপর 20-এর সাথে 80,
30-এর সাথে 60, 40-এর সাথে 40 এবং 50-এর সাথে 20। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। তো এইভাবে আমরা এরকম তথ্য দেওয়া থাকলে সেগুলো থেকে আমরা চিত্র অঙ্কন করতে পারব। এবার আমরা আরেকটা তালিকা খেয়াল করি। এই তালিকাটাতে এই ক্ষেত্রেও আগের মতোই 5টি কলাম আছে। জমির পরিমাণ একরে, শ্রম মূলধন 1000 টাকায়, উপকরণ অনুপাত, তারপরে হচ্ছে মোট উৎপাদন, তারপরে হচ্ছে উৎপাদনের বৃদ্ধি। একটা বিষয় এখানে পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আগের তালিকাতে জমির পরিমাণ স্থির ছিল, এখন জমির পরিমাণ পরিবর্তন হচ্ছে। যেহেতু এখানে জমির পরিমাণ পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে আমরা স্বল্পকাল বলতে পারবো না, কারণ স্বল্পকালে সব উপকরণই দীর্ঘকালে সব উপকরণই পরিবর্তনশীল। যেহেতু এখানে সকল উপকরণই পরিবর্তনশীল, তাহলে সেটা হচ্ছে দীর্ঘকাল। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জমি ছিল 2, শ্রমের এবং মূলধনের পরিমাণ ছিল 5,000 টাকার, উপকরণ অনুপাত ছিল 2:5। এখন জমি যদি আমরা বৃদ্ধি করে 4 করি, তাহলে জমি দ্বিগুণ হয়েছে, শ্রম মূলধনের পরিমাণও 5 থেকে বৃদ্ধি হয়েছে 10, তাহলে এটা হয়েছে দ্বিগুণ। তাহলে কিন্তু উপকরণের অনুপাত ঠিকই আছে, 2:5। যা আমরা যদি অঙ্ক করি তাহলে 4:10ও 2:5ই হবে। যাই হোক, একজন দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না একটু দেখতে চাই। মেসেজের লিঙ্কে যেতে হবে। তাহলে এই তালিকাটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যেহেতু দুটি উপকরণই পরিবর্তন হচ্ছে, দুই ধরনের উপকরণ, স্থির উপকরণ যেটা ছিল আগে সেটা নাই এখন আর, এখন সবই পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো পরিবর্তনীয় উপকরণ অনুপাত বলতে পারবো না, কারণ যেহেতু উপকরণের অনুপাতের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এখানে উপকরণের অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না। উপকরণ অনুপাত ছিল প্রথমে 2:5, পরেও 2:5, এর পরেও 2:5। তাহলে এটাকে আমরা বলবো কি বলবো, এটা প্রশ্ন দেওয়া থাকলে কিন্তু এইভাবে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে কিন্তু এটা দেওয়া থাকবে না যে উপকরণ অনুপাতের পরিবর্তন হচ্ছে, অনুপাতটা দেওয়া থাকবে না, অনুপাতটা তোমাদের বের করে নিতে হবে। তাহলে এটার নাম কি? এই ধরনের উৎপাদন বিধিটার নাম হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে মাত্রাগত উৎপাদন বিধির আমরা সংজ্ঞাটা কি বলবো? যদি কখনো এরকম হয় যে উৎপাদনের সকল উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে, উৎপাদনের সকল উপকরণকে নির্দিষ্ট অনুপাতে 2×4, 5×10 দ্বিগুণ করা হয়েছে, 3×6, 3×5=15 3 গুণ করা হয়েছে, তার মানে উৎপাদনের উপকরণগুলোকে নির্দিষ্ট হারে পরিবর্তন করা হয়েছে। যদি এরকম করা হয় তাহলে সেটাকে বলা হবে মাত্রাগত উৎপাদন বিধি। এক্ষেত্রে উৎপাদনের উপকরণের অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, মাত্রাগত উৎপাদন বিধি আমরা দেখলাম। তাহলে যদি এরকম তালিকা থাকে, এরকম দুইটা তালিকা দেখলাম আমরা, দুইটা তালিকা পরস্পর খেয়াল করি যে এইখানে জমির পরিমাণে কোনো পরিবর্তন হয়নি, এখানে জমির পরিমাণ 2, 4, 6 হয়েছে, আর বাদ বাকি মোটামুটি সব একই রকম আছে, তাহলে এটা অবশ্যই স্বল্পকালের বিষয়, যেহেতু একটা উপকরণ স্থির আছে আর অন্য উপকরণ পরিবর্তনশীল, আর এটা হচ্ছে দীর্ঘকালের বিষয়, কারণ এটাও
পরিবর্তনশীল, এটাও পরিবর্তনশীল, কোথাও কোনো স্থির উপকরণ নেই। ওকে, এরকম প্রশ্ন দেওয়া থাকলে আমরা কিন্তু সমাধানটা এইভাবে করতে পারবো না। আমাদেরকে সমাধান করার জন্য আমাদেরকে নতুন আর একটা তালিকা নিয়ে আসতে হবে, যেটা আমরা ওই অনুপাতের যে তালিকাটা বের করছিলাম সেটা নিয়ে আসতে হবে। এই যে আমরা তালিকাটা নিয়ে আসছি, এই তালিকাটায় এইটা হচ্ছে অনুপাতটা নিয়ে আসতে হবে। তাহলে বুঝবো, যদি অনুপাতটা পরিবর্তনশীল হয় তাহলে বুঝতে হবে যে সেটা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, আর যদি অনুপাতটা স্থির থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আমরা কোনটার নাম কি দিব? আমাদের নীল ব্যাকগ্রাউন্ডের যে তালিকাটা, এটার নাম হচ্ছে, দুঃখিত, আগে আসছে খয়েরি ব্যাকগ্রাউন্ডের তালিকাটা, এটার নাম হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, উপাদান অনুপাত বিধি। উপকরণ বা উপাদান যাই বলা হোক একই কথা। আর ওই পাশের তালিকার নাম হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এখন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির চিত্র আমরা এঁকেছিলাম, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্র এঁকেছিলাম, কিন্তু এখন আমরা চিত্র আঁকবো হচ্ছে কিভাবে মাত্রাগত উৎপাদন বিধির চিত্রটা আঁকা যায় সেটা আমরা দেখব। আমরা ভূমি অক্ষে এই ক্ষেত্রে কিন্তু আমাদের চলক, আমি একটু ব্যাক করলে বিষয়টা খেয়াল করা যাবে। এই ক্ষেত্রে আমরা আঁকবো হচ্ছে এই যে এই নীলটা, এই নীলের এটা আঁকবো, মাত্রাগত উৎপাদন বিধি আঁকবো। এই ক্ষেত্রে একটা একটা কলাম হচ্ছে জমির পরিমাণ, আরেকটা কলাম হচ্ছে মূলধন, আরেকটা কলাম হচ্ছে মোট উৎপাদন। তাহলে এখানে তিন ধরনের চলক আছে, একটা হচ্ছে জমির পরিমাণ, আরেকটা হচ্ছে শ্রম মূলধনের পরিমাণ, আরেকটা হচ্ছে মোট উৎপাদন। তো যেহেতু যেহেতু আমরা এখানে তিন ধরনের কলাম পেয়েছি, তিন ধরনের বিষয় আছে, তিনটাকে তো কিন্তু আমরা, আমাদের যেহেতু চিত্র আঁকার সময় দুইটা অক্ষ থাকে, তাহলে দুইটা চলক নিতে হবে। তৃতীয় চলকটা নেওয়া সম্ভব না, তার মানে উৎপাদন চলকটা আমরা এখানে নিতে পারবো না। আমরা নেব হচ্ছে জমির পরিমাণ একটা চলক, আর শ্রম মূলধনের পরিমাণ একটা চলক, আর মোট উৎপাদনের চলকটা আমরা নিব। আমাদের ভূমি অক্ষে হচ্ছে জমির পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে শ্রম মূলধনের পরিমাণ। আর কিছুই নিলাম না কোনো, সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এটাও দেখানো যাবে, আমরা অন্য একটা পদ্ধতি দেখাবো। তালিকাটা নিয়ে আসলাম, তালিকা ছাড়া তো চিত্র আঁকা যাবে না, অবশ্যই সবসময় তালিকা সঙ্গে রাখতে হবে। তো আমাদের তালিকা থেকে আমরা চিত্র অঙ্কন শুরু করব। প্রথমে ছিল জমির পরিমাণ 2, শ্রম মূলধন হচ্ছে 10,000 টাকায়, উৎপাদনের পরিমাণ 100। তাহলে 2 এর সাথে 10 নিলাম, দুইটা যেখানে পরস্পরকে ছেদ করেছে, মিলিত হয়েছে, সেখানে P1 বিন্দু, প্রথম ভারসাম্য বিন্দু, এইখানেই প্রথম উৎপাদন নির্ধারিত হবে। এখন আমরা আবার নিব হচ্ছে 4 এর সাথে 20, এইখানে হচ্ছে এটা E1 বিন্দু ছিল, এটা হচ্ছে E2 বিন্দু, E2 বিন্দুতে নির্ধারিত হয়েছে। E2 বিন্দুতে নির্ধারিত হয়েছে। এরপর একটা হচ্ছে 6 এর সাথে 30, এটা নির্ধারিত হয়েছে E3 বিন্দুতে। তাহলে এই তিনটা বিন্দু যদি আমরা একসাথে যোগ করি, এই তিনটা বিন্দু যোগ করার ফলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে উৎপাদনটা বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় ইপি বা এক্সপেনশন পথ, উৎপাদন সম্প্রসারণ পথ। তাহলে উৎপাদনের বিন্দু আমরা পেলাম তিনটা। E1 কি নির্দেশ করে? E1 নির্দেশ করে হচ্ছে জমির পরিমাণ যখন 2, তখন শ্রম মূলধনের পরিমাণ হচ্ছে 100 এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে, দুঃখিত, শ্রম মূলধনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 100 একক। E2 বিন্দু কি নির্দেশ করে? E2 বিন্দু নির্দেশ করে হচ্ছে যে E2 বিন্দু নির্দেশ করে শ্রমের পরিমাণ যখন 4, তখন মূলধনের পরিমাণ 20,000 টাকা, দুঃখিত, জমির পরিমাণ যখন 4, শ্রম মূলধনের পরিমাণ 20,000 টাকা, তখন উৎপাদন হচ্ছে 180 একক। তো
এইভাবে আমরা এগুলো নিতে পারি। এখন উৎপাদনটা আমরা কোথায় দেখিয়েছি? উৎপাদনটা দেখিয়েছি আমরা এইখানে, যে আইকিউ ইকুয়াল টু 100, আইকিউ ইকুয়াল টু 180, আইকিউ ইকুয়াল টু 240। আসলে প্রথমটা দেওয়া উচিত ছিল আইকিউ 1, দ্বিতীয়টা আইকিউ 2, তৃতীয়টা হচ্ছে আইকিউ 3। এখন এগুলো কোত্থেকে নিয়ে আসছি আমরা? এগুলো নিয়ে একটু চিন্তার বিষয়। এগুলো কোত্থেকে এসছে? আমরা এগুলো আমরা প্রথম অধ্যায়ে একটা বিষয় আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে সেটা ছিল, আমরা প্রথম অধ্যায়ে একটা বিষয় পড়েছিলাম, সেটাতে চলে যাই, চলে দেখে আসি কি অবস্থা। এটা আমরা পড়েছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা। একটা হচ্ছে, তিনটার মধ্যে একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, দ্বিতীয়টা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে এটার প্রশ্নের উত্তরটা আমরা একটু খেয়াল করি। এই যে আমার আমার তালিকা চলে আসছে, এখানে আমার একটা চিত্র চলে আসছে। আমরা চিত্রটা ভালোভাবে খেয়াল করি। এখানে দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে, ভূমি অক্ষে দেখাচ্ছি আমরা শ্রমের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা মূলধনের পরিমাণ। তো আমরা একটা একটা বাস্তব উদাহরণ যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়টা সুন্দর হয়। সেটা হচ্ছে যে ইদানিং করোনার প্রাদুর্ভাবের ফলে অন্য জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে শ্রমিকের পরিমাণ কম থাকার কারণে ধান কাটা ব্যাহত হচ্ছে। কিন্তু আমরা গত কয়েকদিনের খবরে দেখলাম যে এক ধরনের নতুন মেশিন নামানো হয়েছে ধান কাটার জন্য। তো মেশিন দিয়ে ধান কাটলে শ্রমের পরিমাণ কম লাগে। একই পরিমাণ জমির ধান আমরা মেশিন দিয়ে যদি কাটি তাহলে শ্রমিক কম লাগবে, কিন্তু মূলধনের পরিমাণ বেশি লাগবে। তাহলে আমরা ধরলাম, আমরা যদি দেখি যে এই যে এ বিন্দুটা, এটাতে আমরা দেখলাম যে শ্রমিক খুবই কম লাগে, L1 শ্রম কম লাগে, কিন্তু মূলধনের পরিমাণ খুব বেশি লাগে, K1 পরিমাণ মূলধন লাগে। এই যে পদ্ধতিতে, এটাকে বলা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রমনিবিড় পদ্ধতি। বি বিন্দু, বি বিন্দুতে আমরা দেখলাম যে শ্রমের পরিমাণও মোটামুটি বেশি, মূলধনের পরিমাণও মোটামুটি বেশি। এই যে অবস্থাটা, এটাকে বলা হবে নিরপেক্ষ। আর এই যে অবস্থাটা, যে কোনো মেশিন ব্যবহার করা হবে না, শ্রমিকরা শুধু হাত দিয়ে কাঁচি দিয়ে ধান কাটবে, তাহলে এক্ষেত্রে শ্রমের পরিমাণ খুব বেশি লাগবে, শ্রম হচ্ছে L3 পরিমাণ, কিন্তু মূলধনের পরিমাণ খুবই কম মূলধন লাগবে, মূলধন পরিমাণ হচ্ছে K3, খুবই কম। তাহলে এই যে অবস্থাটা, এইটাতে এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদনের পরিমাণ সমান। এই যে রেখাটা আছে, রেখাটার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু উপকরণের ব্যবহারের মাত্রা ভিন্নতা আছে। এ বিন্দুতে মূলধন বেশি, সি বিন্দুতে শ্রমের পরিমাণ বেশি, কিন্তু উৎপাদনের পরিমাণ সবই সমান। তাহলে এই যে রেখাটা, এটার নাম হচ্ছে আইকিউ বা আইসোকোয়ান্ট, সমান পরিমাণ উৎপাদন। এই জন্য এটাকে বলা হচ্ছে আইসোকোয়ান্ট বা আইকিউ। যাই হোক, আমরা আগে বলছিলাম এটা হচ্ছে মূলধন নিবিড়, এটা হচ্ছে এই সি বিন্দু হচ্ছে শ্রমনিবিড় এবং বি বিন্দু হচ্ছে নিরপেক্ষ বলেছিলাম। আর এইটা হলো, এই ছিল আমার মূল চিত্র। তাহলে এই যে রেখাটা, আইকিউ রেখাটা, আমরা ঠিক এই কাজটাই করেছি, এই আইকিউ রেখাটাই আমরা ওইখানে নিয়েছি।
যাই হোক, এখন যদি তালিকাটা এরকম হয়, আগের তালিকাটায় ছিল 100, 180, তারপরে 240, সম্ভবত এরকম ছিল। এখনকার তালিকাটা এই দুইটা কলাম ঠিকই আছে, কিন্তু এই তৃতীয় কলামটার মানগুলো পরিবর্তিত হয়েছে, 100, 200, 300। এই ক্ষেত্রে এটাও মাত্রাগত উৎপাদন বিধি, কারণ হচ্ছে যে যেহেতু 2, 4, 6, দ্বিগুণ, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 3 10 30, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সমমূলধনের পরিমাণ একই অনুপাতে বাড়ানো হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে উৎপাদন, এটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। কিন্তু কি ধরনের মাত্রাগত উৎপাদন বিধি? আমরা আগের চিত্রটায় যদি একটু ফেরত যাই, তাহলে বিষয়টা ব্যাখ্যা করতে সুবিধা হয়। আমরা এই তালিকাটাতে ফেরত গেলাম। এখানে উৎপাদনের পরিমাণ ছিল, প্রথমে ছিল 100, তারপরে 180, তারপরে হচ্ছে 240। তাহলে বাড়ল কত? প্রথমে ছিল 100 থেকে বেড়ে হচ্ছে 180, 80 একক বাড়ল। তারপরে 180 থেকে 240 বাড়ল হচ্ছে 60 একক। তাহলে উৎপাদন বৃদ্ধির পরিমাণ 180, 60। তাহলে ধীরে ধীরে যে কমলো, এই যে ধীরে ধীরে যে কমলো, সেটাই হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দুঃখিত, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। এটা প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। কিন্তু আমাদের পরবর্তী যে চিত্রটা, আমরা যদি সেটাই যাই, আমরা যদি অগ্রসর হই, এই ক্ষেত্রে কিন্তু উৎপাদনের পরিমাণ সমান হারে বেড়েছে, 100, 200, 300। তাহলে উৎপাদন বৃদ্ধির পরিমাণ বরাবরই সমান। উৎপাদন বৃদ্ধির পরিমাণ বরাবরই সমান, সেটা হচ্ছে 100 করে বেড়েছে। এই জন্য যেহেতু স্থির হারে বাড়ছে, এই জন্য এটা হচ্ছে স্থির এই জন্য এটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এটারও যদি চিত্র আঁকি, তাহলে আগের চিত্রটা যেমন যেমন করে রেখেছিলাম, আমরা একই রকম চিত্র আঁকবো। এই এই চিত্রে একই রকম চিত্র হবে। চিত্রটা আমরা সবগুলো বিন্দু যদি যোগ করি, তাহলে আবার একই রকম, কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্রথমে Q1 সমান 100, IQ1 100, IQ2 সমান 180, এবং IQ2 সমান 240। সেটি দেওয়া আছে, কিন্তু আসলে এখানে দিতে হবে 100, এখানে দিতে হবে 200, এখানে দিতে হবে 300। তাহলেই সেটা হয়ে যাবে ক্রম স্থির মাত্রাগত উৎপাদন বিধি। তালিকাটা যদি এরকম হয়, প্রথমে 100, তারপর 220, তাহলে কত বাড়লো? বাড়লো হচ্ছে 120। এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। কারণ উৎপাদন বেড়েছে, উৎপাদন বৃদ্ধির হার 100 থেকে 120 মানে বেশি বেড়েছে। উৎপাদন 100 থেকে 220, তার মানে পরবর্তীবার বেড়েছে হচ্ছে 120, 220 থেকে 360 বেড়েছে 140। তাহলে 100, 120, 140 এই হারে যদি বাড়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে, এখানে দুঃখিত, এখানে লেখা আছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি, কিন্তু আসলে এটা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে মাত্রাগত উৎপাদন বিধি আমরা পাচ্ছি 3 রকম, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, একটা হচ্ছে ক্রমবর্ধমান, আর একটা হচ্ছে স্থির। যদি তালিকাটা এরকম হয় যে মাত্রাগত উৎপাদন বৃদ্ধির পরিমাণটা যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির হারটা যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে সেটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। আর যদি আমাদের আগে যে তালিকাটা দেখলাম, এই তালিকার মতো বাড়ে, তাহলে সেটাকে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। আর যদি একেবারে প্রথম যে তালিকাটা ছিল, সেটাতে যদি আমরা চলে যাই, তাহলে সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন
বিধি। আমরা আমাদের শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার। আমি আরেকটা যদি প্রিভিউ যাই, আসলে আমরা আজকে আলোচনা থেকে কি শিখলাম, তাহলে একদম প্রথম দিকে আমরা চলে যাই। আমাদের এই তালিকাটা খেয়াল করতে হবে। আমাদের এই তালিকাটা খেয়াল করতে হবে যে এরকম যদি দুইটা তালিকা দেওয়া থাকে, বা দুইটা তালিকার যে কোনো একটা তালিকা দেওয়া থাকলো, তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে এই যে মাঝখানের যে কলামটা আছে, যে এই যে কলামটা আছে যে আহ, উপকরণের অনুপাত, এটা আনতে হবে। এটা যদি স্থির থাকে তাহলে সেটাকে বলা হবে স্থির, স্থির থাকে বলা হবে মাত্রাগত। আর এটা যদি পরিবর্তনীয়, যেটা হচ্ছে মাত্রাগত। আর যদি এটা পরিবর্তন হয় সব সময়, তাহলে সেটাকে বলা হবে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি তিন রকম। একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে ক্রমবর্ধমান, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে আমরা এখান থেকেও তিনটা পেতে পারি। আচ্ছা, এবার যদি এই তালিকায় চলে আসি, এই তালিকাটাকে বলা হবে কি বলা হবে তা বের করার জন্য অবশ্যই আমাকে উপকরণ অনুপাতটা বের করতে হবে। উপকরণ অনুপাত বের করলাম, প্রথমটা হচ্ছে 2:5, পরেরটা 2:5, এর পরেরটা 2:5, অর্থাৎ উপকরণ অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে বলা হবে মাত্রাগত উৎপাদন বিধি। যদি উৎপাদনের সকল উপকরণকে একটি নির্দিষ্ট হারে পরিবর্তন করা হয়, তাহলে উৎপাদনের যে পরিবর্তন হয় এটাকে যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। আর স্বল্পকালে দুই ধরনের উপকরণের মধ্যে স্থির উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি পেলে উৎপাদনের অনুপাতের মধ্যে উপকরণের অনুপাতের মধ্যে পরিবর্তন আসে, এর ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় এটাকে বলা হয় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে প্রথমটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, এরপরটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তো আমরা আসলে আজকে মূলত দুইটা বিষয় দেখলাম। একটা হচ্ছে যে উৎপাদন বিধি দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালের জন্য, সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এটার তিনটা ভাগ, একটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, একটা হচ্ছে স্থির প্রান্তিক উৎপাদন বিধি, একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। সবচেয়ে বেশি কার্যকর হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপরে আমরা দেখলাম দীর্ঘকালের জন্য, দীর্ঘকালেরটা হচ্ছে যে মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি কখন হবে? যখন উৎপাদনের সকল উপকরণকে একটি নির্দিষ্ট হারে পরিবর্তন করা হবে, তাহলে সেটাকে বলা হবে মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি তিন রকম, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে স্থির, আরটা হচ্ছে ক্রমহ্রাসমান। ধন্যবাদ। আমার আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। কোনো সমস্যা বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে মেসেজে অথবা কমেন্ট করে জানাবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। সবাই এই করোনার ক্রান্তিকালে, এই সময়ে সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। অবশ্যই এই দুঃসময় কেটে যাবে। আমরা আমাদের কলেজে আবার আসবো, আমরা আবার পড়াশোনা করব, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই জন্যে দুঃসময় সবসময় থাকবে না, দুঃসময় চলে যাবে, আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে যাব। সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করব যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।